হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমএস বায়োগাইড। আজকে আমরা পড়ব একটা সম্পূর্ণ নতুন চ্যাপ্টার, যেটা হচ্ছে ইউনিট 2 থেকে চ্যাপ্টার 6। তো আমাদের যে ইউনিট 1 তার থেকে আমাদের কয়েকটা চ্যাপ্টার বাকি রয়ে গেছে, তো সেই চ্যাপ্টারগুলো আমরা এর সাথে সাথেই পড়তে থাকবো। আর এই ইউনিট 2 এর যে আমরা চ্যাপ্টারটা প্রথম যেটা শুরু করছি সেটা হচ্ছে চ্যাপ্টার 6। তো কথা মতো চ্যাপ্টার 5টা আগে আমাদের পড়ার কথা, যেটা হচ্ছে মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস, যেটা হচ্ছে চ্যাপ্টার 5, কিন্তু আমরা পড়ছি চ্যাপ্টার 6, যেটা হচ্ছে অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস। তো কথা মতো মরফোলজিটাই পড়া উচিত, কারণ প্ল্যান্টসের অ্যানাটমি জানার আগে, অর্থাৎ কোনো অর্গ্যানিজমের অ্যানাটমি জানার আগে, অর্থাৎ ভেতরের গঠন জানার আগে তার বাইরের যে কি ক্যারেক্টার্স রয়েছে সেইটা জানা কিন্তু আগে দরকার। তো বাইরের যে ক্যারেক্টার সেটা হচ্ছে কি তাদের মরফোলজি, অর্থাৎ বাইরে থেকে কোনো অর্গ্যানিজমকে কেমন দেখতে সেটাই হচ্ছে তার মরফোলজি। তো মরফোলজি চ্যাপ্টারটা আমরা পড়ে নেব। আজকে আমরা পড়ছি অ্যানাটমি, এবং অ্যানাটমি শুরুতেই আমরা যেটা পড়ব সেটা হচ্ছে প্ল্যান্টের যে টিস্যু সম্বন্ধে সেটা আমরা পড়ব। প্ল্যান্টের কয়েক ধরনের কী কী টিস্যু আছে সেই সম্বন্ধে পড়ব, এবং আরও যে সমস্ত টপিক রয়েছে সেগুলো আমরা পরবর্তীতে পড়তে থাকবো। এই চ্যাপ্টারের মধ্যে কি আছে, যেটা হচ্ছে চ্যাপ্টার 6 ক্লাস 11 বায়োলজি যে চ্যাপ্টারটা, তাতে কি রয়েছে অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস। আর এই চ্যাপ্টারের আন্ডারে কয়েকটা টপিক রয়েছে, সেই টপিকগুলো কি কি সেটা হচ্ছে টিস্যু সম্বন্ধে আমরা জানবো। আর আমরা জানি যে সমস্ত টিস্যু একসাথে কোঅর্ডিনেট করে কি তৈরি করে, টিস্যু সিস্টেম তৈরি করে। আর টিস্যু কি করে, যে অর্গ্যান তৈরি করে। আর শরীরের অর্গ্যানিজম, যেটা প্ল্যান্ট হতে পারে, অ্যানিমাল হতে পারে, তার যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো সেগুলো অর্গ্যান সিস্টেম লেভেলে পারফর্ম হয়, যেগুলো হচ্ছে উন্নত যে সমস্ত প্রাণী এবং উদ্ভিদ রয়েছে তাদের ক্ষেত্রে কি হয়, সমস্ত অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে অর্গ্যান সিস্টেম লেভেলে পারফর্ম হয়ে থাকে। তাহলে এই চ্যাপ্টারে কি কি থাকছে, টিস্যু সিস্টেম থাকছে, আর কি কি থাকছে, অ্যানাটমি থাকছে, ডাইকটিলেডন এবং মোনোকটিলেডন যে প্ল্যান্ট রয়েছে তার অ্যানাটমি আছে, আর আছে সেকেন্ডারি গ্রোথ। তো আজকে আমরা যেটা পড়ছি সেটা পড়ছি টিস্যু সম্বন্ধে। প্ল্যান্টসের যে টিস্যু, সেই টিস্যু সম্বন্ধে আমরা পড়ছি। টিস্যু কয় প্রকারের হয়, টিস্যু কিভাবে টিস্যু তৈরি হয় সেটা আমরা আজকে পড়ছি। কোনো অর্গ্যানিজমের যে অ্যানাটমি সেটা হচ্ছে কি, প্ল্যান্ট হতে পারে কিংবা সেটা অ্যানিমাল হতে পারে। তো বাইরে থেকে যেই সমস্ত ক্যারেক্টার্স যেটি সেটা হচ্ছে মরফোলজি, কিন্তু যখন কোনো প্ল্যান্ট কিংবা অ্যানিমালকে, এখানে আমরা যেহেতু প্ল্যান্টের কথাই বলছি, তো প্ল্যান্টকে যদি আমরা কাটি তাহলে ভেতরে যে সমস্ত ক্যারেক্টার্সগুলো পাবো, সেই যে ক্যারেক্টার সেটাই হচ্ছে সেই প্ল্যান্টের অ্যানাটমি। এবং এটা বিভিন্ন প্ল্যান্টসের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। এদের যে অ্যাডাপ্টেশনের কারণেও এদের মধ্যে কিন্তু এই অ্যানাটমির কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্নতা কিন্তু দেখা যায়। আর অ্যানাটমির যে অ্যানাটমির বেসিক কি, আমাদের যে ইউনিট, যেটা হচ্ছে আমাদের প্ল্যান্ট এবং অ্যানিমালের যে বডির যে ইউনিট সেটা হচ্ছে সেল। তো অ্যানাটমির যে ইউনিট সেটা কিন্তু আমরা সেলকেই ধরি, কিন্তু সেল সম্বন্ধে আমরা পরে যে আমাদের যে সেলের যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারে যখন আমরা পড়বো, তো তখন সেল সম্বন্ধে আমরা ডিটেলসে পড়বো। এখানে আমরা পড়বো টিস্যু লেভেল থেকে, প্ল্যান্টের যে অ্যানাটমি তার টিস্যু লেভেল থেকে আমরা পড়বো। তো আর কিন্তু অ্যানাটমির যে ইউনিট সেটা কিন্তু আমরা অবশ্যই সেটা হচ্ছে সেল। তো সেলের সম্বন্ধে নিশ্চয়ই তোমাদের সকলেরই কিছু না কিছু ধারণা রয়েছে, সেল কী ধরনের হয়, তো প্ল্যান্টের সেল কেমন হয় তোমরা অবশ্যই জানো। তো সেই ধারণাটা থেকেই আমরা টিস্যুতে চলে যাব, যে টিস্যু কিভাবে তৈরি হয়। তো সেটা জানার আগে আমরা জেনে নিই যে অ্যানাটমিটা কি। অ্যানাটমি হচ্ছে কি কোনো অর্গ্যানিজমের, প্ল্যান্টের, যেটা হচ্ছে স্টাডি হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচারের যে স্টাডি, ভেতরের যে স্ট্রাকচার রয়েছে তার যে স্টাডি সেটা হচ্ছে অ্যানাটমি। তো স্টাডি অফ ইন্টারনাল স্ট্রাকচার ইজ কল্ড অ্যানাটমি। আর প্ল্যান্টের ক্ষেত্রে কি হচ্ছে, প্ল্যান্ট হ্যাভ সেলস অ্যাজ দ্য বেসিক ইউনিট। তো অ্যানাটমি যে বেসিক ইউনিট হচ্ছে সেটা হচ্ছে সেলস, সেটা আমরা অন্য চ্যাপ্টারে অবশ্যই পড়বো। আর এখানে আমরা পড়বো যে টিস্যু থেকে পড়বো। এরপরে কি হয়, যে সেলস পরস্পরের সাথে কোঅর্ডিনেট করে, যেগুলো হচ্ছে হায়ার অর্গ্যানিজমের ক্ষেত্রে কি হয়, সেলস পরস্পরের সাথে কোঅর্ডিনেট করে কি করে, টিস্যু তৈরি করে। আর টিস্যুর মধ্যে কি করে, যে সমস্ত সেলসগুলো সেম অরিজিন থাকে, অর্থাৎ একই জায়গায় তারা উৎপত্তি লাভ করে এবং একই ধরনের ফাংশন যখন পারফর্ম করে, তখন সেই সমস্ত সেলগুলোকে একসাথে কি বলা হয়, সেই সমস্ত সেলগুলোকে
বলা হয় যে টিস্যু। যে সমস্ত সেল একই জায়গায় উৎপন্ন হবে, যেমন আমরা যদি মনে করি যে আমাদের যে ব্রেন সেল, ব্রেনের যে সেল, যে সমস্ত সেলগুলো রয়েছে তার যে স্ট্রাকচার ফাংশন আমাদের লিভারের যে সেল রয়েছে তার স্ট্রাকচার ফাংশনের থেকে কিন্তু স্ট্রাকচার ফাংশন অরিজিন কিন্তু ডিফারেন্ট। আমাদের ব্রেন সেল এর যে সমস্ত সেলগুলো রয়েছে তার অরিজিনও এক, তার ফাংশনও এক, তাই এরা একটা টিস্যু গঠন করছে ব্রেনের যে সেলগুলো রয়েছে। আবার লিভারের যে সেলগুলো রয়েছে তারা তাদের অরিজিন ফাংশন এক এবং তারা তাই লিভারের টিস্যু গঠন করছে। তো এই যে সেলগুলো যে টিস্যু গঠন করবে তাদের ক্ষেত্রে কিন্তু তাদের অরিজিনও সেম হতে হবে এবং ফাংশনও তারা একই রকম করবে, তখনই সেই অ্যাগ্রিগেশন সেলের যে অ্যাগ্রিগেশনটাকে সেলের অ্যাগ্রিগেট যেটা করছে সেল তাদের সেই অ্যাগ্রিগেট স্ট্রাকচারকে আমরা তখন তাকে কিন্তু টিস্যু, তখনই তো তাকে টিস্যু বলবো। তাহলে টিস্যু কি? সেলস আর অর্গানাইজড ইন্টু টিস্যু অ্যান্ড ইন টার্ন দ্য টিস্যুজ আর অর্গানাইজড ইন্টু অর্গ্যানস। তাহলে সেল টিস্যু গঠন করছে পরস্পরের সাথে কোঅর্ডিনেট করে, আবার টিস্যু কি করছে পরস্পরের সাথে আবার কোঅর্ডিনেট করে কি করছে অর্গ্যানস তৈরি করছে, আর সমগ্র অর্গ্যান পরস্পরের সাথে তৈরি করছে কোঅর্ডিনেট করে তৈরি করছে অর্গ্যান সিস্টেম, যেটা প্ল্যান্টের ক্ষেত্রেও দেখা যায়, অ্যানিমালসের ক্ষেত্রেও দেখা যায়, অবশ্যই উন্নত প্ল্যান্ট এবং অ্যানিমালসদের ক্ষেত্রে দেখা যায়। এরপর এই যে টিস্যুর যে স্ট্রাকচার এবং প্ল্যান্টের যে বিভিন্ন অর্গ্যান রয়েছে সেখানে যে সমস্ত টিস্যুগুলো পাওয়া যায় তাদের টাইপগুলো কিন্তু বিভিন্ন ধরনের হয়। যেমন পাতায় একরকম টিস্যু পাওয়া যায়, স্টেমে একরকম টিস্যু পাওয়া যায়, রুটসে একরকম টিস্যু পাওয়া যায়। তাহলে অর্গ্যানের ওপর ডিপেন্ড করে বিভিন্ন জায়গার প্ল্যান্টের বডির বিভিন্ন জায়গায় যে অর্গ্যান রয়েছে সেই অর্গ্যানের ওপর ডিপেন্ড করে টিস্যুরও কিন্তু বিভিন্নতা দেখা যায়। ডিফারেন্ট অর্গ্যানস ইন আ প্ল্যান্ট শোজ ডিফারেন্সেস ইন দেয়ার ইন্টারনাল স্ট্রাকচার। তাহলে কি ইন্টারনাল স্ট্রাকচার অর্থাৎ প্ল্যান্টের যে লিফের যে অ্যানাটমি হবে, অ্যানাটমি কথার অর্থ হচ্ছে কি যে ইন্টারনাল স্ট্রাকচার। তাহলে লিফের যে অ্যানাটমি হবে সেটা তার স্টেম অর্থাৎ কাণ্ডের অ্যানাটমি থেকে ডিফারেন্ট হবে, আবার রুটের অ্যানাটমি আবার লিফের অ্যানাটমি থেকে ডিফারেন্ট হবে। তাহলে বিভিন্ন অর্গ্যানের যে ইন্টারনাল স্ট্রাকচার সেটা হবে বিভিন্ন ধরনের হবে অর্গ্যানের ওপর ডিপেন্ড করে। যেমন অর্গ্যান হবে তার ইন্টারনাল স্ট্রাকচার তেমনই হবে। যেমন আমাদের ক্ষেত্রেও আমরা হিউম্যানের ক্ষেত্রে কি হয়, আমাদের হিউম্যান বডিকে যদি কাটা হয় তাহলে আমরা বিভিন্ন ধরনের অর্গ্যান পাবো, তাদের বিভিন্ন অর্গ্যানের মধ্যে আবার কিন্তু ডিফারেন্স আমরা লক্ষ্য করতে পারবো যখন আমরা যদি হিউম্যান বডির যদি অ্যানাটমি করি। তো প্ল্যান্টের ক্ষেত্রেও সেই রকমই, যেটা হচ্ছে কি বিভিন্ন অর্গ্যানের ক্ষেত্রে বিভিন্ন ধরনের, তাহলে কি হলো যে বিভিন্ন প্ল্যান্টের বিভিন্ন অর্গানের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইন্টারনাল স্ট্রাকচার অর্থাৎ অ্যানাটমি দেখা যায়। ইন্টারনাল স্ট্রাকচারের মধ্যে ডিফারেন্সেস বর্তমান আছে। এরপর হচ্ছে কি যেটা আমরা পড়ছি টিস্যু, প্ল্যান্টের অ্যানাটমির যেটা আমরা শুরু করেছি টিস্যু দিয়ে প্ল্যান্টের অ্যানাটমির ক্ষেত্রে। তো টিস্যু কি? টিস্যু হচ্ছে কি আগে আমরা জেনে নিয়েছি যে tissue is a group of cells having common origin and usually performing a common function। তাহলে কি হবে, সেলসগুলো টিস্যু তখনই গঠন করবে তাদের অরিজিন কমন হতে হবে এবং তাদের যে ফাংশন তারা কিন্তু সেম ফাংশন করতে হবে, তবেই তাদের কি যে তাদের যে অ্যাগ্রিগেশন সেলের যে অ্যাগ্রিগেট অফ সেল তাকে আমরা টিস্যু বলবো যখন তাদের অরিজিন ফাংশন সেম হবে। এটা হলো টিস্যু। এবার প্লান্টসের ক্ষেত্রে কি ধরনের টিস্যু পাওয়া যায়, টাইপস অফ টিস্যুস ইন প্লান্টের ক্ষেত্রে কি ধরনের টিস্যু পাওয়া যায়। তো যেটা হচ্ছে যে সেলফ, যে সমস্ত টিস্যুর মধ্যে যে সমস্ত সেলস রয়েছে তাদের ডিভাইড হওয়ার নেচারের ওপর ডিপেন্ড করে প্লান্টসের ক্ষেত্রে সেলগুলোকে টিস্যুকে কি হচ্ছে দুটো টাইপে ডিভাইড করা হয়েছে। একটা হচ্ছে কি যে মেরিস্টেম্যাটিক টিস্যু আর একটা হচ্ছে যে পার্মানেন্ট টিস্যু। ইন প্ল্যান্ট টিস্যুস আর অফ মেনলি টু টাইপস বেসড অন ওয়েদার দ্য সেলস বিং ফর্মস আর, যেই সেলগুলো তৈরি হচ্ছে আর কেপেবল অফ ডিভাইডিং অর নট। তো প্লান্টসের ক্ষেত্রে কি হয়, কিছু কিছু সেল প্লান্টসের সারা জীবন ধরে কিন্তু ডিভাইড হতেই থাকে। যদি সেই সেলের ডিভিশন বন্ধ হয়ে যায়, যদি কখনো কোনো উদ্ভিদের ক্ষেত্রে যদি এই পাওয়ারটা নষ্ট হয়ে যায়, সারা জীবন ধরে ডিভাইড হওয়ার যে পাওয়ারটা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু সেই প্লান্টের কিন্তু ডেথ হয়ে যাবে। তো কিছু সেল সারা জীবন ধরে ডিভাইড হতে থাকে, তারাই হচ্ছে
কি তৈরি করে, কোন টিস্যু তৈরি করে, তারা তৈরি করে মেরিস্টেম্যাটিক টিস্যু। আর যে সমস্ত টিস্যুর মধ্যে সেল কি হচ্ছে স্পেশালাইজড হয়ে যাচ্ছে, আর ডিভাইড হচ্ছে না, স্পেশালাইজড হয়ে যাচ্ছে, নির্দিষ্ট ফাংশন পারফর্ম করছে এবং স্পেশালাইজড হয়ে যাচ্ছে, তারাই হয়ে যাচ্ছে পার্মানেন্ট টিস্যু। তাহলে কোন ক্রাইটেরিয়ার ওপর বেস করে এই টিস্যুকে ডিভাইড করা হয়েছে প্ল্যান্টসের ক্ষেত্রে, সেটা হচ্ছে কি যে এদের ক্যাপাবিলিটি অফ ডিভিশন হওয়ার যে পাওয়ার, তার ওপর ডিপেন্ড করে এই টিস্যুকে ডিভাইড করা হয়েছে। তো হিউম্যানদের ক্ষেত্রে কি হয় যে কিছু কিছু সেলস থাকে যাকে আমরা এই যে মেরিস্টেম্যাটিক টিস্যুতে যে সেলসগুলো রয়েছে যাদের পাওয়ার অফ ডিভিশন রয়েছে তাদেরকে আমরা কি বলবো, কী ধরনের সেল বলবো, টোটিপোটেন্ট সেল বলবো। টোটিপোটেন্ট সেল অ্যানিমালসের ক্ষেত্রেও আমরা জেনেছি যে সমস্ত টোটিপোটেন্ট সেলস কারা, টোটিপোটেন্ট সেলস তারা যারা সবসময় ডিভাইড হতে পারে এবং এক ধরনের সেলস থেকে আরেক ধরনের সেলে কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে। যেমন আমাদের হিউম্যান বডির ক্ষেত্রে কী হয়, যখন কোনো চাইল্ড বার্থ হয় তখন কি হয়, চাইল্ডের সাথে কি হয় যে অমরার সাথে অ্যাম্বিলিকাল কর্ড থাকে, অ্যাম্বিলিকাল কর্ডের সাথে যে প্লাসেন্টা যুক্ত থাকে মায়ের বডির সাথে। তো ওই প্লাসেন্টার মধ্যে যে ওই অ্যাম্বিলিকাল কর্ডের মধ্যে যে সেলস থাকে সেই সেলসগুলো হচ্ছে টোটিপোটেন্ট সেল। তারা ইচ্ছে মতো বিভিন্ন ধরনের সেলে কিন্তু ডিভাইড হয়ে যেতে পারে, বিভিন্ন ধরনের টিস্যু তৈরি করার পাওয়ার এই সমস্ত সেলের থাকে। তো এটাকে বলা হচ্ছে টোটিপোটেন্ট সেল। তো প্ল্যান্টসের ক্ষেত্রেও এই মেরিস্টেম্যাটিক টিস্যুর মধ্যে যে সেলগুলো রয়েছে যাদের ডিভিশনের পাওয়ার রয়েছে তারা হচ্ছে কি যে টোটিপোটেন্ট সেল। হিউম্যান বডির ক্ষেত্রে যে যদি ওই স্টেম সেলকে, যদি যেই অ্যাম্বিলিকাল কর্ড থেকে পাওয়া স্টেম সেলকে যদি যে ওদের যে প্রয়োজনীয় যে ফেভারেবল কন্ডিশন যদি দেওয়া হয়, প্রয়োজনীয় যে কন্ডিশনগুলো প্রোভাইড করা হয় তাহলে কিন্তু তারা নির্দিষ্ট টিস্যু অর্গান তারা কিন্তু তৈরি করতে পারে এই টোটিপোটেন্ট সেল থেকে, যেটা হচ্ছে স্টেম সেল, যেটা হচ্ছে অ্যাম্বিলিকাল কর্ডে পাওয়া যায় হিউম্যান বিইংয়ের ক্ষেত্রে। কিন্তু সেটা কিন্তু হিউম্যান বিইংয়ের ক্ষেত্রে কিন্তু সারা জীবন এই ধরনের টোটিপোটেন্ট সেল কিন্তু পাওয়া যায় না। কিন্তু প্ল্যান্টসের ক্ষেত্রে এই ধরনের টোটিপোটেন্ট সেল সারা জীবনই পাওয়া যায়, আর সেটা হচ্ছে কোথায় থাকছে, মেরিস্টেম্যাটিক টিস্যুর মধ্যে থাকছে। তাহলে প্ল্যান্টসের ক্ষেত্রে কি আমরা দেখতে পাচ্ছি, প্ল্যান্টসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্ল্যান্টসের যে টিস্যু সেটা হচ্ছে দু ধরনের, যেটা হচ্ছে পার্মানেন্ট টিস্যু আর একটা হচ্ছে মেরিস্টেম্যাটিক টিস্যু। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মেরিস্টেম্যাটিক টিস্যুর সম্বন্ধেই পড়বো, এবং মেরিস্টেম্যাটিক টিস্যুর যাবতীয় যে সমস্ত ইনফরমেশন আমাদের এনসিইআরটি ক্লাস 11 বায়োলজিতে দেওয়া রয়েছে সেটা আমরা পুরোটাই সম্পূর্ণ করবো আজকের ভিডিওতে। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, এবং যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। আমার চ্যানেলে যদি নতুন থাকো তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অল করবে, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো যারা বেঙ্গলি মিডিয়াম যারা স্টুডেন্টস রয়েছে তারা কিন্তু এখান থেকে ছোট নোটস কিন্তু তোমরা বেঙ্গলিতেও বানিয়ে নিতে পারো, কারণ এখানে যে ইনফরমেশনটা রয়েছে সেটা ইংলিশে দেওয়া থাকলেও কিন্তু আমাদের এক্সপ্লেনেশন তো আমাদের বাংলাতেই হচ্ছে। তো বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টসদেরও কিন্তু কোনো অসুবিধা হবে না। এছাড়া এনসিইআরটি বইতে যেই চ্যাপ্টারের কিন্তু লাইন বাই লাইন এক্সপ্লেনেশনের ভিডিও থাকবে, তোমরা অবশ্যই সেটা দেখে নিলে তোমাদের সহজেই তোমরা বুঝতে পারবে। আর যে কোনো তোমরা যখন কোনো ভিডিও তোমরা দেখবে তখন কিন্তু এনসিইআরটি বইটা অবশ্যই সাথে রাখবে এবং সাথে সাথে পড়বে, তাহলে কিন্তু তোমাদের অনেকটাই বুঝতে সুবিধা হবে এবং কনসেপ্টও ক্লিয়ার হয়ে যাবে। তো প্ল্যান্টের ক্ষেত্রে যে টিস্যু সেটা আমরা কি জানছি যে মেরিস্টেম্যাটিক টিস্যুটা কি হচ্ছে, মেরিস্টেম্যাটিক টিস্যু পারসিস্ট দ্য পাওয়ার অফ ডিভিশন। তাহলে মেরিস্টেম্যাটিক টিস্যুর মধ্যে যে সেলসগুলো রয়েছে তাদের মধ্যে সবসময় কি থাকছে, পাওয়ার অফ ডিভিশনটা পারসিস্ট করছে থ্রু আউট দ্য লাইফ স্প্যান অফ আ প্ল্যান্ট। তাহলে সারা জীবনই উদ্ভিদের সারা জীবন ধরে এই পাওয়ারটা পারসিস্ট করছে, থেকে যাচ্ছে, ডিভিশন সবসময় হতে থাকছে। আর পার্মানেন্ট টিস্যু ক্ষেত্রে কি হচ্ছে, পার্মানেন্ট টিস্যু বিকাম স্ট্রাকচারালি অ্যান্ড ফাংশনালি স্পেশালাইজড অ্যান্ড পার্মানেন্টলি অর টেম্পোরারিলি লস্ট দ্য পাওয়ার অফ ডিভিশন। আর পার্মানেন্ট টিস্যু কী হচ্ছে, পার্মানেন্ট টিস্যুটাও কিন্তু এই মেরিস্টেম্যাটিক টিস্যু থেকেই কিন্তু তৈরি হচ্ছে। মেরিস্টেম্যাটিক টিস্যুর সেলগুলো যখন তাদের ডিভিশনের পাওয়ার লস্ট হয়ে যাচ্ছে এবং তারা কোনো পার্টিকুলার ফাংশন করার জন্য স্পেশালাইজড হয়ে যাচ্ছে, তখন তারা হয়ে যাচ্ছে পার্মানেন্ট টিস্যু। এই পার্মানেন্ট টিস্যুটা কোথা থেকে ডিরাইভ হচ্ছে, অবশ্যই মেরিস্টেম্যাটিক টিস্যু থেকে ডিরাইভ হচ্ছে। মেরিস্টেম্যাটিক টিস্যুটাই ক্রমশ পার্মানেন্ট টিস্যুতে পরিণত হচ্ছে। আমরা যদি কোনো
প্ল্যান্টকে লক্ষ্য করি তাহলে আমরা দেখি ছোট থেকে আমরা যদি কোনো প্ল্যান্টকে দেখি তাহলে আমরা কি বুঝতে পারবো যে ছোট প্ল্যান্টটা আস্তে আস্তে বড় হচ্ছে এবং তার যে এপিক্যাল যে পার্টগুলো রয়েছে রুট এবং শুট অর্থাৎ কাণ্ড এবং মূলের যে টিপ পোর্শন রয়েছে অ্যাপেক্স পোর্শন রয়েছে সেগুলো ক্রমশ বেড়ে যাচ্ছে এবং সে আস্তে আস্তে এবং এপিক্যাল পোর্শনের যে নিচের যে পোর্শনগুলো সেগুলো কি হচ্ছে আস্তে আস্তে সেটা হচ্ছে কি যে সেটা পার্মানেন্ট টিস্যুতে পরিণত হচ্ছে এবং এপিক্যাল পোর্শনগুলো কি থেকে যাচ্ছে মেরিস্টেম্যাটিক থেকে যাচ্ছে এবং মেরিস্টেম্যাটিক আরও বেশ কিছু জায়গায় প্ল্যান্টের থাকছে সেইগুলোও আমরা পড়বো, যেমন ইন্টারক্যালারি মেরিস্টেম, ল্যাটারাল মেরিস্টেম সেগুলো রয়েছে, সেগুলোও তো আমরা পড়বো। তাহলে পার্মানেন্ট যে টিস্যু তার যে সেলগুলো সেগুলো কি হচ্ছে যে পার্মানেন্টলি ডিভিশন হওয়ার পাওয়ারটা তাদের ক্ষেত্রে লস্ট হয়ে যাচ্ছে অথবা টেম্পোরারি লস্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ কখনো কখনো এই পার্মানেন্ট টিস্যু থেকে কিছু সেল আবার তাদের পাওয়ার অফ ডিভিশনটা কিন্তু রিগেইন করতে পারে, অর্থাৎ টেম্পোরারিলি তাদের পাওয়ারটা লস্ট হয়ে গেলেও তারা কিন্তু তাদের প্রয়োজন মতো কিন্তু তারা তাদের পাওয়ার অফ ডিভিশনটা রিগেইন করতে পারে। তাহলে পার্মানেন্ট টিস্যু বিকাম স্ট্রাকচারালি অ্যান্ড ফাংশনালি স্পেশালাইজড অ্যান্ড পার্মানেন্টলি অর টেম্পোরারিলি লস্ট দ্য পাওয়ার অফ ডিভিশন। এরপর কি হচ্ছে যে যে ক্রাইটেরিয়া রয়েছে ক্লাসিফিকেশন অফ প্ল্যান্ট টিস্যু সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে পাওয়ার অফ ডিভিশন। এই পাওয়ার অফ ডিভিশনের উপর ডিপেন্ড করে প্ল্যান্ট টিস্যুকে ক্লাসিফাই করা হচ্ছে। আমরা প্ল্যান্টের অ্যানাটমিতে টিস্যু সম্বন্ধে কেন জানছি, কারণ টিস্যুটা হচ্ছে কি যে এই অ্যানাটমির যে ইউনিট হিসাবে আমরা ধরছি, তাই আমরা অ্যানাটমিতে টিস্যুকে জানছি। তাহলে কি হলো ব্যাপারটা, যেটা হচ্ছে মেরিস্টেম্যাটিক টিস্যুর ক্ষেত্রে কি হচ্ছে সেলের যে ডিভিশনের পাওয়ারটা সেটা হচ্ছে কি হচ্ছে পারসিস্ট করছে, আর যেটা পার্মানেন্ট টিস্যু হয়ে যাচ্ছে তার ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে পাওয়ার অফ ডিভিশন লস্ট হয়ে যাচ্ছে। আর এইটাই হচ্ছে বেসিস, যেটা হচ্ছে ক্রাইটেরিয়া হচ্ছে ক্লাসিফিকেশনের ক্রাইটেরিয়া, বেসিক ক্রাইটেরিয়া অফ ক্লাসিফিকেশন যেটা হচ্ছে এই পাওয়ার অফ ডিভিশন। এরপর আমরা এসে যাব মেরিস্টেম্যাটিক টিস্যুতে। মেরিস্টেম্যাটিক টিস্যু কি, ইট ইজ আ গ্রুপ অফ immature cells which are preparing themselves to divide or in a continuous state of division। তাহলে মেরিস্টেম্যাটিক টিস্যু কি, মেরিস্টেম্যাটিক টিস্যু হচ্ছে কি যে গ্রুপ অফ সেলস, টিস্যু হতে গেলে তো গ্রুপ অফ সেলস হতেই হবে, সেম অরিজিন হতে হবে, সেম ফাংশন করতে হবে। তো মেরিস্টেম্যাটিক টিস্যুটা কি, যে মেরিস্টেম্যাটিক টিস্যু হচ্ছে এমন গ্রুপ অফ সেলস যারা হচ্ছে কি যে সেলগুলো হচ্ছে কি যে হয় ডিভাইড হতে যাবে, মানে ডিভিশন হবে তাদের, অথবা তারা একটা কন্টিনিউয়াস স্টেজের মধ্যে রয়েছে, যে স্টেটের মধ্যে রয়েছে যেখানে তারা কন্টিনিউয়াসলি ডিভাইড হয়েই চলেছে। তো সেটাই হচ্ছে কি যে মেরিস্টেম্যাটিক টিস্যু, যেই টিস্যুর মধ্যে সেল কন্টিনিউয়াসলি ডিভাইড হচ্ছে অথবা ডিভিশন হবে এমন অবস্থায় রয়েছে। তাহলে এটা হচ্ছে কি গ্রুপ অফ কি ইম্যাচিওর সেলস, যেটা হচ্ছে কিন্তু ম্যাচিওর সেল কখন হয়ে যাবে, যখন পার্মানেন্ট টিস্যু, যখন এই মেরিস্টেম্যাটিক টিস্যুটা যখন পার্মানেন্ট টিস্যু হয়ে যাবে তখন সেই সেলগুলো কিন্তু ম্যাচিওর হয়ে যাবে এবং স্পেশালাইজড হয়ে যাবে। কিন্তু এই মেরিস্টেম্যাটিক টিস্যুর ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না। মেরিস্টেম্যাটিক টিস্যুর ক্ষেত্রে সেলগুলো কি থাকছে, ইম্যাচিওর থাকছে এবং কন্টিনিউয়াস স্টেট অফ ডিভিশনের মধ্যে থাকছে। আর এদের এই মেরিস্টেম্যাটিক টিস্যুর কি কাজ করছে, এরা কি করছে, মেরিস্টেম্যাটিক টিস্যু যেহেতু সবসময় ডিভাইড হয়েই চলেছে, তাহলে কি হবে, সবসময় ডিভিশন হতে থাকলে কি হবে যে প্ল্যান্টের গ্রোথের জন্য এরা রেসপন্সিবল, প্রোভাইড গ্রোথ টু প্ল্যান্ট। এরা হচ্ছে প্ল্যান্টের গ্রোথের জন্য রেসপন্সিবল, যেহেতু সবসময় ডিভিশন হয়ে চলেছে। আর এরা কোথায় পাওয়া যাবে, অবশ্যই যে সমস্ত যে গ্রোয়িং রিজিয়ন রয়েছে প্ল্যান্টসের, যে এপিক্যাল পোর্শনগুলো রয়েছে যেমন রুটের টিপ এবং শুট, যেটা কাণ্ডের যে টিপ অ্যাপেক্স যে পোর্শনগুলো রয়েছে, শাখা প্রশাখার যে অ্যাপেক্স পোর্শন অর্থাৎ টিপ পোর্শনগুলো রয়েছে, সেখানে আমরা এই মেরিস্টেম্যাটিক টিস্যুকে পাবো। ফাউন্ড ইন দ্য গ্রোয়িং রিজিয়নস অফ প্ল্যান্টের যে বর্ধনশীল অঞ্চল, যেটাকে আমরা বর্ধনশীল অঞ্চল বলি, সেটা হচ্ছে কি সেইখানেই আমরা পাবো মেরিস্টেম্যাটিক টিস্যু। তো মেরিস্টেম্যাটিক টিস্যুর বাংলা কি, মেরিস্টেম্যাটিক টিস্যুর বাংলা হচ্ছে ভাজক কলা, সবসময় বিভাজিত হয়ে চলেছে। এটা হচ্ছে মেরিস্টেম্যাটিক টিস্যুর বাংলা, যেটা হচ্ছে ভাজক কলা। তোমরা যারা বেঙ্গলি মিডিয়ামে রয়েছে তারা তো সকলেই জানো যে ভাজক কলা কি। Plant growth is unique because plant retain the power of division throughout their life। তাহলে আমরা আগেই একটা পয়েন্ট ডিসকাশন করার সময় আমরা পড়েছি যে জেনেছি যে আমরা কি যে প্ল্যান্ট
যে প্ল্যান্টের ক্ষেত্রে যে এপিক্যাল পোর্শনগুলো রয়েছে এবং বেশ কিছু যে রিজন রয়েছে, সেখানে হচ্ছে কি যে টিস্যুগুলোর যে সেলগুলো রয়েছে তাদের মধ্যে এই ডিভিশনের পাওয়ারটা থ্রু আউট দ্য লাইফ অফ প্ল্যান্ট পারসিস্ট করছে, প্ল্যান্টের সারা জীবন ধরে পারসিস্ট করছে, যেটা না থাকলে প্ল্যান্টের ডেথ হয়ে যাবে। আর এই যে কন্টিনিউয়াস ডিভাইডিং যেটা হচ্ছে সেটা হচ্ছে দিস ইজ ডিউ টু কন্টিনিউয়াসলি ডিভাইডিং মেরিস্টেম্যাটিক টিস্যু। আর এই যে পাওয়ারটা সেটা হচ্ছে কোথা থেকে আসছে, মেরিস্টেম্যাটিক টিস্যু থেকে আসছে। যে মেরিস্টেম্যাটিক টিস্যুর যে সেলগুলো রয়েছে তার মধ্যে সবসময় ডিভিশন হওয়ার পাওয়ার রয়েছে। এবং এই মেরিস্টেম্যাটিক টিস্যুর যে এই যে মেরিস্টেম্যাটিক টিস্যু যেই জায়গাগুলোতে থাকছে, মেরিস্টেম্যাটিক টিস্যু যেই জায়গাগুলোতে থাকবে সেই জায়গাগুলোকে কি বলা হবে, মেরিস্টেম বলা হবে। এরিয়াজ অফ প্ল্যান্ট বডি ওয়ার মেরিস্টেম্যাটিক টিস্যু আর ফাউন্ড, সেটাকে আমরা কি বলবো, মেরিস্টেম। যেই প্ল্যান্টের যে বডির যে সমস্ত এরিয়াজে মেরিস্টেম পাওয়া যাবে সেটাকে আমরা কি, মেরিস্টেম্যাটিক টিস্যু পাওয়া যাবে তাকে আমরা কি বলবো, যে মেরিস্টেম। এরিয়াস যেটা হচ্ছে কি অ্যাক্টিভ সেল ডিভিশন, এরিয়াজ অফ, এখানে একটা অফ হবে, এরিয়াজ অফ অ্যাক্টিভ সেল ডিভিশন, যেখানে যেখানে মেরিস্টেম্যাটিক টিস্যু পাবো সেই সমস্ত জায়গাগুলোকে বলবো মেরিস্টেম, প্ল্যান্টের সেই সমস্ত জায়গাগুলোকে। এরপরে আমরা আসবো যে ক্লাসিফিকেশন অফ মেরিস্টেম, কী কী ধরনের মেরিস্টেম পাওয়া যায়। তো বিভিন্ন বেশ কয়েকটা ক্রাইটেরিয়ার ওপর ডিপেন্ড করে এই ক্লাসিফিকেশনটা করা হয়েছে, মেরিস্টেমের ক্লাসিফিকেশন করা হয়েছে। তাহলে মেরিস্টেম্যাটিক টিস্যু কি তৈরি করছে, মেরিস্টেম্যাটিক টিস্যু তৈরি করছে মেরিস্টেম। আর মেরিস্টেমের ক্লাসিফিকেশনটা আমরা পড়ছি। তো মেরিস্টেম যেটা হচ্ছে কি, প্রথম যে ক্রাইটেরিয়াটা সেটা হচ্ছে কি অন দ্য বেসিস অফ দেয়ার পজিশন ইন দ্য প্ল্যান্ট বডি, অর্থাৎ মেরিস্টেম যেটা পাওয়া যাচ্ছে প্ল্যান্টের কোন রিজিয়নে, প্ল্যান্টের কোন বডি পার্টে, কোন শরীরের কোন অংশে পাওয়া যাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে এই যে ক্লাসিফিকেশনটা। তো সেটার অনুসারে অর্থাৎ প্ল্যান্টের বডিতে পজিশন অনুসারে এই মেরিস্টেমকে তিন ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে কি যে প্রথমটা যেটা হচ্ছে কি সেটা হচ্ছে এপিক্যাল মেরিস্টেম। এপিক্যাল কথাটার অর্থ হচ্ছে কি যে শীর্ষদেশ, যেটা হচ্ছে অ্যাপেক্স রিজিয়ন। প্ল্যান্টের রুটের টিপ হতে পারে, সেটা একটা অ্যাপেক্স রিজিয়ন। আবার প্ল্যান্টের যে শুট অর্থাৎ কাণ্ডর যে একদম শেষ যে পোর্শন অর্থাৎ এপিক্যাল যে পোর্শন, তো সেই অঞ্চলটায় পাওয়া যাবে এই এপিক্যাল মেরিস্টেম। দ্য মেরিস্টেম which occur at the tips of growing region of plant। এই যে এপিক্যাল মেরিস্টেমটা আবার দু ধরনের হতে পারে। একটা হচ্ছে কি যে রুট এপিক্যাল মেরিস্টেম, যেটা হচ্ছে কি অকুপাইজ দ্য টিপ অফ আ রুট, যেটা হচ্ছে মূলের একেবারে অগ্রভাগে থাকবে এই রুট এপিক্যাল মেরিস্টেম। আর আরেকটা হচ্ছে যেটা হচ্ছে শুট এপিক্যাল মেরিস্টেম। এই শুট এপিক্যাল মেরিস্টেম কোথায় থাকবে, শুট এপিক্যাল মেরিস্টেম থাকবে যেটা হচ্ছে অকুপাইজ দ্য ডিস্টেন্ট মোস্ট রিজিয়ন অফ স্টেম অ্যাক্সিস, অর্থাৎ উদ্ভিদের কাণ্ডের একেবারে শীর্ষদেশে অ্যাপেক্স রিজিয়নে এপিক্যাল পার্টে থাকবে এই শুট এপিক্যাল মেরিস্টেম। এখানে একটা ডায়াগ্রাম আছে, আমরা এখানে দেখে নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে লাল যে ডটগুলো রয়েছে এটা হচ্ছে কি যে মেরিস্টেম্যাটিক টিস্যুকে ডিনোট করছে। আমরা দেখতে পাচ্ছি রুটের যে একেবারে অগ্রভাগ আমরা দেখতে পাচ্ছি, সেই রুটের অগ্রভাগে সব জায়গাতেই থাকছে যে মেরিস্টেম্যাটিক টিস্যু। কারণ রুট একটা ছোট যে প্ল্যান্ট, সেই ছোট প্ল্যান্টটা তো শীত থেকে বেরিয়েই একেবারে বড় প্ল্যান্ট হয়ে যায় না, তাকে ছোট একবারে চারা গাছ থেকে আস্তে আস্তে বড় হয়। তো তাদের সেল ডিভিশন হতে থাকে, আর সেল ডিভিশন কোথায় হচ্ছে, মেরিস্টেম্যাটিক টিস্যুতে হচ্ছে। আর মেরিস্টেম্যাটিক টিস্যু থাকছে একেবারে অগ্রভাগে দেখতে পাচ্ছি, রুটের অগ্রভাগে দেখতে পাচ্ছি। আর শুট যেটা হচ্ছে শুটের অগ্রভাগেও আমরা দেখতে পাচ্ছি শুট এপিক্যাল মেরিস্টেম আর রুট এপিক্যাল মেরিস্টেম। আবার ল্যাটারাল মেরিস্টেমও রয়েছে, যেটা হচ্ছে এর বডির কোন অংশে, যেটা ল্যাটারাল পজিশনে থাকার জন্য এটাকে বলা হচ্ছে ল্যাটারাল মেরিস্টেম। এটাও এক ধরনের মেরিস্টেম। আর এখানে আমরা যেটা পড়ছি আমরা হচ্ছে কি যে এপিক্যাল মেরিস্টেম, এবং বাকি যে টাইপগুলো সেগুলো আমরা জেনে নেব।
এরপর হচ্ছে কি যে ইন্টার ক্যালারি মেরিস্টেম। প্রথমটা হলো এপিক্যাল মেরিস্টেম এবং দ্বিতীয়টা হচ্ছে যেটা হচ্ছে ইন্টার ক্যালারি মেরিস্টেম। এই ইন্টার ক্যালারি মেরিস্টেমটা কি, যেটা হচ্ছে কি দ্য মেরিস্টেম হুইচ অকার্স বিটুইন ম্যাচিওর টিস্যু ইজ নোন অ্যাজ ইন্টার ক্যালারি মেরিস্টেম। অর্থাৎ দুটো ম্যাচিওর টিস্যু মানে হচ্ছে কি যে পার্মানেন্ট টিস্যু, আমরা আগেই জেনেছি যে মেরিস্টেম্যাটিক যে টিস্যু সেটা হচ্ছে ইম্যাচিওর, গ্রুপ অফ ইম্যাচিওর সেলস। তাহলে এই যে ইন্টার ক্যালারি নাম থেকে আমরা বুঝতে পারছি যে ইন্টার ক্যালারি অর্থাৎ কি দুটো মাঝখানে আছে এমন বোঝাচ্ছে। তো এই যে টিস্যুটা, দ্য মেরিস্টেম হুইচ অকার্স বিটুইন ম্যাচিওর টিস্যু ইজ নোন অ্যাজ ইন্টার ক্যালারি মেরিস্টেম। অর্থাৎ দুটো ম্যাচিওর টিস্যুর মাঝখানে যে টিস্যুটা থাকবে সেটা হবে ইন্টার ক্যালারি মেরিস্টেম। এই যে পিঙ্কটা যদি আমরা ম্যাচিওর টিস্যু ধরি, অরেঞ্জটা যদি আমরা, তখন অরেঞ্জটা কি হবে, অরেঞ্জটা হবে যে দুটো ম্যাচিওর টিস্যুর মাঝখানে আমরা দেখতে পাচ্ছি এখানে, এটা হচ্ছে অরেঞ্জটা হচ্ছে ইম্যাচিওর টিস্যু আর এটাই হবে ইন্টার ক্যালারি মেরিস্টেম, যেহেতু দুটো ম্যাচিওর টিস্যুর মাঝখানে এরা থাকছে। এটা কিসের সাথে এর এই যে ইন্টার ক্যালারি মেরিস্টেম এর কাজ কি, অ্যাসোসিয়েটেড উইথ দ্য গ্রোথ ইন লেন্থ ইন দ্য মিডল পজিশন, দ্যাটস দ্য নেম। তাহলে মাঝখানের যে উদ্ভিদের যে কাণ্ড তার মাঝখানের অংশের গ্রোথ এরা ঘটায়, অর্থাৎ উদ্ভিদকে এরা চওড়া করে দেয়, চওড়ার দিকে বাড়তে সাহায্য করে। এপিক্যাল মেরিস্টেম কি করছে, এপিক্যাল মেরিস্টেম গাছকে লম্বা হতে সাহায্য করছে, গাছকে একেবারে লম্বা হতে সাহায্য করছে এপিক্যাল মেরিস্টেম। আর এই যে ইন্টার ক্যালারি মেরিস্টেম সেটাকে কি হচ্ছে, গাছের যে বেদ, গাছের গুড়ি, গাছের কাণ্ডের যে বেদটা সেটা আস্তে আস্তে বাড়তে সাহায্য করছে এই এপিক্যাল না, এটা হচ্ছে ইন্টার ক্যালারি মেরিস্টেম। আর এপিক্যাল মেরিস্টেম কি হচ্ছে, গাছকে লম্বা হতে সাহায্য করছে। তো প্রথমেই কি হয়, কোনো গাছ যখন তোমরা লক্ষ্য করবে, কোনো গাছ প্রথমে যখন ছোট চারা গাছ যখন বের হয়, গাছটা খুবই সরু থাকে এবং লম্বায় তারা কিন্তু আগে বাড়তে থাকে। এপিক্যাল মেরিস্টেম খুব ফাস্ট কাজ করে এবং তারা লম্বায় বাড়তে থাকে এবং ফেভারেবল কন্ডিশন যদি থাকে অবশ্যই তখন তারা লম্বায় বাড়তে থাকে এবং কিছু গ্রোথ হয়ে যাওয়ার পর, কিছুটা লম্বা হয়ে যাওয়ার পর তারপরেই কিন্তু তাদের বেধের আকার বাড়তে থাকে। অর্থাৎ এপিক্যাল মেরিস্টেম তাকে লম্বা করে দিচ্ছে কোনো গাছকে, আর এই ইন্টার ক্যালারি মেরিস্টেম কী করছে, গাছের যে কাণ্ডের বেধটা সেটাকে বাড়াতে সাহায্য করছে। এই যে ইন্টার ক্যালারি মেরিস্টেম এটা কি দ্বারা গঠিত, ইন পার্টিকুলার ইট ইজ মেড আপ অফ মেরিস্টেম্যাটিক সেলস দ্যাট ডিভাইড ইন দ্য স্টেম অ্যাট দ্য বেস অফ নোডস অ্যান্ড লিফ ব্লেডস। তাহলে কি হচ্ছে, এই যে মেরিস্টেম্যাটিক যে ইন্টার ক্যালারি মেরিস্টেম সেটা কোথায় থাকছে, সেটা হচ্ছে উদ্ভিদের যে কাণ্ডের যে নোড রয়েছে, পর্ব এবং লিফ ব্লেড এবং পাতার যে ব্লেড তার বেসে এরা থাকছে, অর্থাৎ গোড়ার মধ্যে থাকছে এই মেরিস্টেম্যাটিক টিস্যু। এরা কি করছে, যখন যে সমস্ত ঘাস জাতীয় যে সমস্ত গাছ রয়েছে, যেমন বাঁশ, ঘাস বিভিন্ন ধরনের, সেই ঘাসকে যদি কেটে দেওয়া হয়, একটা যেমন তোমরা বিভিন্ন পার্কে দেখে থাকবে যে ঘাসকে একটা নির্দিষ্ট লেন্থে কেটে দেওয়া হয়, তারপর থেকে কিন্তু আবার সেখান থেকে কিন্তু গ্রোথ হয়ে যায়। তো এই যে ইন্টার ক্যালারি মেরিস্টেম এটা হচ্ছে কি যে গাছের গুড়ির বেধও বাড়িয়ে দিচ্ছে, আবার এরা কি করছে যে যে পর্ব যেটা রয়েছে সেই পর্বের বেসের মধ্যেও এরা থাকছে এবং এই যে পাতার যে ব্লেড যেটা হচ্ছে কেটে দেওয়ার পরেও কিন্তু সেখান থেকে আবার নতুন পাতা গজিয়ে যাচ্ছে। সেটা কেন গজাচ্ছে, এই ইন্টার ক্যালারি মেরিস্টেমের মধ্যে। তাহলে দে অকার ইন গ্রাসেস অ্যান্ড রিজেনারেট পার্টস রিমুভড বাই গ্রেজিং হার্বিভোরস। যদি ঘাসকে যদি কোনো হার্বিভোর খেয়ে নেয়, গরু ছাগল ইত্যাদি খেয়ে নেয়, তার খেয়ে নেওয়ার পরেও কিন্তু সেখান থেকে আবার নতুন করে কিন্তু গ্রোথ হয়ে যাচ্ছে। তাহলে এরা কোথায় থাকছে, বেস অফ নোটস অ্যান্ড লিফ ব্লেডস, এই জায়গাগুলোতেও এদেরকে পাওয়া যাচ্ছে। এখানে একটা ডায়াগ্রাম আছে, আমরা দেখে নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা বাঁশ কিংবা আখ ধরে নিতে পারো। তো এর যে পর্ব রয়েছে, এই পর্বর জায়গায় কি হচ্ছে, পর্বের বেসের মধ্যে রয়েছে এই ইন্টার ক্যালারি মেরিস্টেম। ইন্টার ক্যালারি মেরিস্টেম এই পর্বের বিভিন্ন জায়গার মধ্যে, পর্বের বেসের মধ্যে, পর্বের গোড়াতে এই ইন্টার ক্যালারি মেরিস্টেম দেখা যাচ্ছে।
এরপর হচ্ছে কি ল্যাটারাল মেরিস্টেম। ল্যাটারাল মেরিস্টেমটা হচ্ছে কি, ল্যাটারাল কথার এই যে ইন্টারক্যালারি মানে হচ্ছে কি যে দুটো যেটা হচ্ছে দুটো পার্মানেন্ট টিস্যুর মাঝখানে থাকছে। আর ল্যাটারাল মেরিস্টেম অর্থাৎ ল্যাটারাল পজিশন, অর্থাৎ পার্শ্বদেশে, গাছের কাণ্ডের পার্শ্বদেশে বা কোনো অর্গানের পার্শ্বদেশে এই ল্যাটারাল মেরিস্টেম দেখা যাচ্ছে। ল্যাটারাল মেরিস্টেম তাহলে কোথায় দেখা যাচ্ছে? দিজ আর অ্যারেঞ্জড প্যারালাল টু দ্য সাইডস অফ অ্যান অর্গান অ্যান্ড দ্যাট ইজ রেসপন্সিবল ফর ইনক্রিজ ইন ডায়ামিটার অফ দ্য অর্গান। তাহলে কি হচ্ছে, এরা ল্যাটারাল পোর্শনে থাকছে, ল্যাটারাল পজিশনে থাকছে। আচ্ছা, একটা কি কথা বললাম যেটা হচ্ছে কি যে ইন্টারক্যালারি মেরিস্টেম হচ্ছে, হ্যাঁ ইন্টারক্যালারি মেরিস্টেম আমরা জেনেছি। তো এটা হচ্ছে কি যে আমরা জানছি ল্যাটারাল মেরিস্টেম। তো ল্যাটারাল মেরিস্টেম হচ্ছে কি যে ডায়ামিটার ইনক্রিজ করে দিচ্ছে। এই এটা থাকছে কোথায়? প্যারালালি। যদি এটা গাছের গুড়ি হয়, গাছের যে কোনো অর্গান আমরা ধরে নিতে পারি, এটা গাছের স্টেম, তো গাছের স্টেমের মধ্যে এরা থাকছে কি, গাছের স্টেমের মধ্যে ল্যাটারাল পজিশনে এরা থাকছে। আর এদের যে গাছের যে গুড়ির সেটা হচ্ছে কি যে এদের ডায়ামিটার বাড়িয়ে দিচ্ছে, গাছের গুড়ির ডায়ামিটারটাকে এরা বাড়িয়ে দিচ্ছে। ডায়ামিটার গাছের গুড়ি হতে পারে বা অন্য কোনো অর্গান হতে পারে, তার ডায়ামিটারকে বাড়িয়ে দিচ্ছে। আর এদের পজিশনের জন্য এটার নাম হচ্ছে ল্যাটারাল মেরিস্টেম। এরা থাকছে প্যারালালি অ্যারেঞ্জ থাকছে, কোনো অর্গানের সাইডে প্যারালালি অ্যারেঞ্জড থাকছে। এখানে আমরা একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। এই ডায়াগ্রামটা হচ্ছে যে ল্যাটারাল মেরিস্টেম আমরা জানলাম, এই ল্যাটারাল মেরিস্টেমগুলো গাছের গুঁড়িতে কেমন থাকে, কিভাবে থাকে সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে কি যে কর্ক ক্যাম্বিয়াম, ফাস্কুলার ক্যাম্বিয়াম, এরা হচ্ছে কি যে কর্ক ক্যাম্বিয়াম, ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম আর ভাস্কুলার ক্যাম্বিয়াম। এরা হচ্ছে এই ভাস্কুলার ক্যাম্বিয়াম, এরা হচ্ছে এই সবকটা হচ্ছে কি যে এই ল্যাটারাল মেরিস্টেমের এক্সাম্পল। এই ল্যাটারাল মেরিস্টেমের এক্সাম্পল হচ্ছে কি যে কর্ক ক্যাম্বিয়াম, ফ্যাসকুলার ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, ভাস্কুলার ক্যাম্বিয়াম। তো গাছের পজিশন, এই ল্যাটারাল যে মেরিস্টেম তার গাছের গুড়ির মধ্যে যে পজিশন শো করছে এই ডায়াগ্রামটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কোথায় থাকছে এই ল্যাটারাল মেরিস্টেম। তো কোনো অর্গানের ল্যাটারাল পজিশনে থাকছে, কোনো অর্গানের ল্যাটারাল পজিশনে থাকছে এই ল্যাটারাল মেরিস্টেম, যার জন্য এই নামটা হয়েছে ল্যাটারাল মেরিস্টেম। তো ভিডিও একটু লম্বা হয়ে যাচ্ছে, তোমরা ধৈর্য সহকারে অবশ্যই দেখবে, কারণ ইনফরমেশন কমপ্লিট হওয়া অবশ্যই দরকার। কারণ আমরা আজকে এই ভিডিওতেই আমরা মেরিস্টেম্যাটিক টিস্যুটা শেষ করব। তো এটা গেল ল্যাটারাল মেরিস্টেম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্সাম্পলগুলো কি আছে, যে ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম, এরা হচ্ছে কি যে ল্যাটারাল মেরিস্টেমের এক্সাম্পল। এখান থেকে তোমরা ছোটো নোটস অবশ্যই বানাবে, আর সাথে সাথে তোমরা এনসিইআরটির যে বইটা রয়েছে সেটাও তোমরা অবশ্যই পড়বে, তাহলে তোমাদের কনসেপ্টটা তাহলে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। আর এটা কিসের জন্য রেসপন্সিবল থাকছে? এরা হচ্ছে সেকেন্ডারি টিস্যু কিন্তু তৈরি করছে, এখান থেকেই কিন্তু সেকেন্ডারি টিস্যু তৈরি হচ্ছে। সেকেন্ডারি টিস্যুটা কি? সেকেন্ডারি টিস্যু এবং প্রাইমারি টিস্যু আমরা পড়বো, যেটা হচ্ছে মেরিস্টেম্যাটিক টিস্যুর টাইপ, যেটা হচ্ছে কি যে আগে পরে কোনটা আগে এবং কোনটা পরে উৎপত্তি হয়েছে সেটার উপর ডিপেন্ড করে এই মেরিস্টেম্যাটিক টিস্যুকে ভাগ করা হচ্ছে, যেটা হচ্ছে প্রাইমারি মেরিস্টেম, সেকেন্ডারি মেরিস্টেম। তো সেটাও আমরা জানবো। এখানে আমরা একটা ডায়াগ্রাম আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি যে এখানে এই ডায়াগ্রামে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, আমরা যেটা পড়লাম যেটা হচ্ছে যে মেরিস্টেম্যাটিক টিস্যুর যে টাইপটা আমরা পড়লাম, 3টে টাইপ আমরা পড়লাম, তাদের পজিশন প্ল্যান্টের বডিতে তাদের পজিশনের উপর ডিপেন্ড করে। সেটা হচ্ছে কি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আছে কি যে ল্যাটারাল মেরিস্টেম, কোনো অর্গানের ল্যাটারাল পজিশন আছে, এটা হচ্ছে ল্যাটারাল মেরিস্টেম। এখানে আছে ইন্টারক্যালারি মেরিস্টেম, যেটা হচ্ছে পর্বের গোড়াতে, পর্বের বেস অফ নোড, পর্বের গোড়াতে থাকছে ইন্টারক্যালারি মেরিস্টেম। আর কি থাকছে এখানে একেবারে টিপ এপিক্যাল পোর্শনে থাকছে এপিক্যাল মেরিস্টেম। তো এটা হচ্ছে কাণ্ডের এপিক্যাল পোর্শন, আবার রুটের এপিক্যাল পোর্শনও থাকছে এই এপিক্যাল মেরিস্টেম। তো এটা গেল এপিক্যাল মেরিস্টেমের ক্লাসিফিকেশন, যেটা হচ্ছে এদের পজিশনের ওপর ডিপেন্ড করে। এরপরে হচ্ছে যে 2 নম্বর যেটা হচ্ছে ক্রাইটেরিয়া এই মেরিস্টেম্যাটিক টিস্যুর ক্লাসিফিকেশনের, সেটা হচ্ছে কি যে তাদের অ্যাপিয়ারেন্স ইন আ প্ল্যান্ট বডি।
অর্থাৎ কোনটা আগে এবং কোনটা পরে উৎপত্তি হয়েছে তার উপর ডিপেন্ড করে এই ক্লাসিফিকেশন অফ মেরিস্টেম্যাটিক টিস্যু অন দ্য বেসিস অফ দেয়ার টাইম অফ অ্যাপিয়ারেন্স ইন আ প্ল্যান্ট বডি, কোন সময়ে প্ল্যান্ট বডিতে টিস্যুটা অ্যাপিয়ার হয়েছে। অর্থাৎ এটা দু ধরনের হবে, যেটা হচ্ছে প্রাইমারি মেরিস্টেম্যাটিক টিস্যু আর সেকেন্ডারি মেরিস্টেম্যাটিক টিস্যু। প্রাইমারি মেরিস্টেম্যাটিক টিস্যু হচ্ছে কি আগে উৎপত্তি হচ্ছে। প্রাইমারি মেরিস্টেম appear early in life of a plant and contribute to the formation of the primary plant body। তাহলে প্রাইমারি যে মেরিস্টেম সেটা হচ্ছে কি যে আগে প্ল্যান্টের বডিতে আগে উৎপন্ন হচ্ছে আর উদ্ভিদের শরীরটাকে গঠন করছে। তো উদ্ভিদের আমরা জানি যে যখন কোনো সিড জার্মিনেট হয়, যখন কোনো সিড অঙ্কুরিত হয়, তাহলে কি হয় যে ওপরের দিকে একটা অংশ বের হয়ে যায় আর নিচের দিকে একটা অংশ রুট তৈরি করে, ওপরের দিকে একটা অংশ শুট তৈরি করে, যেটাকে বলা হচ্ছে, এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে প্লিমিউল আর এটাকে বলা হচ্ছে র্যাডিক্যাল। প্লিমিউল কি তৈরি করছে, শুট তৈরি করছে, র্যাডিক্যাল কি তৈরি করছে, রুট তৈরি করছে। তো এই যখন প্রাইমারি গ্রোথ যখন উদ্ভিদের শরীরে হচ্ছে, সিড জার্মিনেট হওয়ার পর, যখন বীজ অঙ্কুরিত হওয়ার পর, তখন এই প্রাইমারি মেরিস্টেম এদের মধ্যে তৈরি হচ্ছে, যেটা হচ্ছে কি যে এই র্যাডিক্যাল প্লিমিউলের মধ্যে দেখা যাচ্ছে এই প্রাইমারি মেরিস্টেম। আর এটা কি করছে, কন্ট্রিবিউট টু দ্য ফরমেশন অফ দ্য প্রাইমারি প্ল্যান্ট বডি, অর্থাৎ উদ্ভিদের যে প্রাইমারি শরীরের যে প্রাথমিক যে গঠন সেটা তৈরি করছে এই প্রাইমারি মেরিস্টেম। প্রাইমারি মেরিস্টেমের এক্সাম্পলটা কী হচ্ছে, বোথ এপিক্যাল মেরিস্টেম অ্যান্ড ইন্টারক্যালারি মেরিস্টেম আর প্রাইমারি মেরিস্টেম। তো আমরা আগে যেটা পড়লাম যেটা হচ্ছে এপিক্যাল মেরিস্টেম, যেটা প্ল্যান্টের রুট এবং শুটের টিপে থাকছে, এপিক্যাল পোর্শনে থাকছে, সেটাই হচ্ছে কি যে এটাও হচ্ছে একটা প্রাইমারি মেরিস্টেম। আর ইন্টারক্যালারি মেরিস্টেম যেটা হচ্ছে দুটো পার্মানেন্ট টিস্যুর মাঝখানে থাকছে, সেটা হচ্ছে কি যে এক্সাম্পল অফ প্রাইমারি মেরিস্টেম। এরপর হচ্ছে সেকেন্ডারি মেরিস্টেম। তো সেকেন্ডারি মেরিস্টেমটা কি, সেকেন্ডারি মেরিস্টেম হচ্ছে সেই মেরিস্টেম্যাটিক টিস্যু যেটা হচ্ছে কি মেরিস্টেম্যাটিক টিস্যু দ্যাট appear later than the primary meristem in a life of a plant and responsible for the formation of secondary tissue। তাহলে এই সেকেন্ডারি মেরিস্টেমটা কি হচ্ছে যে পরে উৎপন্ন হচ্ছে, ল্যাটার দ্যান দ্য প্রাইমারি মেরিস্টেম, প্রাইমারি মেরিস্টেমের পরে উৎপন্ন হচ্ছে এই সেকেন্ডারি মেরিস্টেম। আর এরা সেকেন্ডারি টিস্যু গঠন করছে, এদের কাজ হচ্ছে সেকেন্ডারি টিস্যু গঠন করা। এরা কোথায় পাওয়া যাচ্ছে এই সেকেন্ডারি মেরিস্টেম, ফাউন্ড ইন ম্যাচিওর রিজিয়নস অফ রুটস শুটস অফ প্ল্যান্ট, পার্টিকুলারলি দোজ দ্যাট প্রডিউস উডি অ্যাক্সেস। অর্থাৎ উদ্ভিদের এরা কোথায় পাওয়া যাচ্ছে এই সেকেন্ডারি মেরিস্টেম, উদ্ভিদের যে ম্যাচিওর পোর্শনগুলো রয়েছে, উদ্ভিদের মূলের এবং উদ্ভিদের কাণ্ডের যে ম্যাচিওর পোর্শন, অর্থাৎ যেই অনেকটা গ্রোথ হয়ে গেছে, ম্যাচিওর হয়ে গেছে, সেই পোর্শনে এদেরকে পাওয়া যাচ্ছে। এবং এরা কি মেন যে এদের কাজ সেটা হচ্ছে কি যে উডি অ্যাক্সিস তৈরি করছে, কাষ্ঠল অংশ গঠন করছে, উদ্ভিদের কাষ্ঠল অংশ গঠন করছে এই সেকেন্ডারি টিস্যু। এরপরে আরেকটা যেটা হচ্ছে ক্রাইটেরিয়া রয়েছে, এটা হচ্ছে কি যে ফাংশনের উপর ডিপেন্ড করে। তো এটা তোমাদের এনসিইআরটির বইতে দেওয়া নেই, তবু আমরা ছোট করে একটা পয়েন্ট বলে রাখছি যে ফাংশনের উপর ডিপেন্ড করে মেরিস্টেম্যাটিক টিস্যুকে মেরিস্টেমকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে, যেটা হচ্ছে এটা হচ্ছে কি যে প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম এবং রাউন্ড মেরিস্টেম। তো এটা জাস্ট জানার জন্যই বলে রাখলাম, তোমাদের এনসিইআরটিতে কিন্তু এই পোর্শনে কিন্তু দেওয়া নেই, শুধু ফাংশনের উপর ডিপেন্ড করে এটা দেওয়া নেই। এরপরে আমরা এসে যাবো এদের ফাংশন, অর্থাৎ মেরিস্টেম্যাটিক টিস্যুর যে ফাংশন। মেরিস্টেম্যাটিক টিস্যু আমরা কেন পড়লাম, অ্যানাটমিতে কেন পড়লাম, কারণ কোনো অ্যানাটমির ইউনিট কি সেল থেকে টিস্যু, সেজন্যই আমরা কিন্তু টিস্যুটা পড়লাম। অ্যানাটমি যখন আমরা কোনো অর্গ্যানিজমকে আমরা যখন কাটি, অ্যানাটমি কথার অর্থ হচ্ছে কি যে ইন্টারনাল স্ট্রাকচার, কোনো অর্গ্যানিজমকে যখন আমরা কাটি তাহলে তার ভেতরের বিভিন্ন অর্গ্যান দেখতে পাই, অর্গ্যানের ইউনিট হচ্ছে টিস্যু আর টিস্যুর ইউনিট হচ্ছে সেলস। তো সেজন্যই আমরা কিন্তু টিস্যু আমরা পড়লাম, প্ল্যান্টের যেহেতু অ্যানাটমি পড়ছি তাই প্ল্যান্টের টিস্যু সম্বন্ধে আমাদেরকে পড়তে হবে। তো আজকে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে কি যে মেরিস্টেম্যাটিক টিস্যু। আর মেরিস্টেম্যাটিক টিস্যু কোথায় থাকছে, যেটা হচ্ছে মেরিস্টেমের মধ্যে থাকছে। মেরিস্টেমের বিভিন্ন ভাগ আমরা পড়লাম, তাদের পজিশন অনুসারে, তাদের অ্যাপিয়ারেন্সের টাইম অফ অ্যাপিয়ারেন্স অনুসারে, টাইম অফ অ্যাপিয়ারেন্স ইন আ প্ল্যান্ট বডি, এটা অনুসারে আমরা পড়লাম এদের ক্লাসিফিকেশন। আর আজকে আর জেনে নেবো, এর সাথে জেনে নেবো যেটা হচ্ছে এদের ফাংশন, মেরিস্টেম্যাটিক টিস্যুর ফাংশন। তাহলে কি মেরিস্টেম্যাটিক টিস্যু কি করছে, মেরিস্টেম্যাটিক টিস্যুর একটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ কাজ যেটা হচ্ছে কি যে ফরমেশন অফ অ্যাক্সিলারি বাড, যেটা হচ্ছে কাক্ষিক মুকুল তৈরি করা। কাক্ষিক
মুকুল তৈরি করা হচ্ছে এই মেরিস্টেম্যাটিক টিস্যুর যে সমস্ত কাজগুলো রয়েছে তাদের মধ্যে একটা অন্যতম কাজ হচ্ছে ফর্মেশন অফ অ্যাক্সিলারি বার্ড। তো কীভাবে ফর্মেশন অফ অ্যাক্সিলারি বার্ড হচ্ছে আমরা দেখে নেবো, একটা ডায়াগ্রামের সাহায্যে আমরা দেখে নেব। এখানে যদি আমরা এটা মনে করি যে এটা হচ্ছে কি, যে এটা যদি একটা গ্রোয়িং আমরা প্ল্যান্ট মনে করি, এটা হচ্ছে গ্রোয়িং প্ল্যান্ট আর এটা হচ্ছে এর এপিক্যাল পোর্শন। তো প্ল্যান্টের গ্রোথ ক্রমশ হতে থাকছে, প্ল্যান্ট আস্তে আস্তে গ্রোথ হচ্ছে। তো প্ল্যান্ট আস্তে আস্তে গ্রোথ হতে হতে কি হচ্ছে, পিছনে সামনের দিকে এপিক্যাল মেরিস্টেম থেকে যাচ্ছে আর পিছনের যে পোর্শনটা থাকছে সেখানে কিছু কিছু পোর্শন সে কি হচ্ছে যে অ্যাক্সিলারি যে কাক্ষিক যে মুকুল তৈরি করার জন্য কিছু টিস্যু সে ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে। কাক্ষিক মুকুল তৈরি করার জন্য প্ল্যান্টের এপিক্যাল পোর্শনে গ্রোথ হয়ে চলেছে এবং নিচের সাইডের দিকে দিকে গ্রোথ হওয়ার সাথে সাথে ল্যাটারাল পজিশনে কিছু টিস্যু লেফট হয়ে যাচ্ছে, কিছু টিস্যু থেকে যাচ্ছে। সেই টিস্যুটাই কি তৈরি করছে, এদের কাক্ষিক মুকুল তৈরি করছে, অর্থাৎ এদের অ্যাক্সিলারি বার্ড তৈরি করছে। এই অ্যাক্সিলারি বার্ড থেকে কি হচ্ছে, অ্যাক্সিলারি বার্ড থেকে নতুন শাখা তৈরি হচ্ছে, মেবি সেখানে নতুন ফ্লাওয়ার তৈরি হবে, ফুল তৈরি হবে, ফুল থেকে ফল হবে, অথবা নতুন পাতা তৈরি হতে পারে। এই কাক্ষিক মুকুল থেকে ফুলও হতে পারে, ফুল থেকে ফল হবে, আবার এখান থেকে নতুন পাতা, শাখা, নতুন শাখা ইত্যাদি তৈরি হতে পারে। তো এই কাক্ষিক মুকুল তৈরি করা অর্থাৎ অ্যাক্সিলারি বার্ড তৈরি করাও একটা হচ্ছে ইম্পর্ট্যান্ট কাজ, হচ্ছে এই এপিক্যাল মেরিস্টেম্যাটিক টিস্যুর একটা ইম্পর্ট্যান্ট কাজ। তাহলে কি হচ্ছে যে কিভাবে অ্যাক্সিলারি বার্ড তৈরি করছে, ডিউরিং দ্য ফর্মেশন অফ লিভস অ্যান্ড ইলংগেশন অফ স্টেম সাম সেলস লেফট বিহাইন্ড ফ্রম শুট এপিক্যাল মেরিস্টেম কনস্টিটিউট দ্য অ্যাক্সিলারি বার্ড। তাহলে কি হচ্ছে যে যেটা আমরা দেখলাম যে যখন প্ল্যান্টের যখন গ্রোথ এইভাবে হয়ে চলেছে তখন কিছু টিস্যু কি হচ্ছে, স্টেম যখন স্টেমের ইলংগেশন হচ্ছে তখন কিছু যে সেল সেটা লেফট বিহাইন্ড হয়ে যাচ্ছে, অর্থাৎ কিছু সেল এরকম পোর্শনে থেকে যাচ্ছে, সেখান থেকে কাক্ষিক মুকুল বা অ্যাক্সিলারি বার্ড তৈরি হচ্ছে। আর এই অ্যাক্সিলারি বার্ড কি তৈরি করতে পারে, পাতা তৈরি করতে পারে, ফুল তৈরি করতে পারে, ফুল থেকে আবার ফল হতে পারে। Such birds are present in the axils of leaves, অর্থাৎ পাতার কক্ষে এই ধরনের বার্ড তৈরি হয়। These are capable of forming a branch or a flower, তাহলে ব্রাঞ্চ তৈরি হতে পারে অথবা ফ্লাওয়ার তৈরি হতে পারে। এখানে একটা ডায়াগ্রাম আছে, তোমরা দেখতে পারো যে পাতার যে কক্ষে এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টেমটা সামনের দিকে এগিয়ে বাড়তে থাকছে, কিছু টিস্যু ছেড়ে দিচ্ছে পাতার কক্ষে, সেই টিস্যু থেকে তৈরি হচ্ছে কি, যে অ্যাক্সিলারি বার্ড। তো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কাজ, যেটা হচ্ছে মেরিস্টেম্যাটিক টিস্যুর এপিক্যাল মেরিস্টেমের একটা গুরুত্বপূর্ণ কাজ। আর কি কি কাজ থাকছে, যেটা হচ্ছে কি প্ল্যান্টের গ্রোথ করছে, অবশ্যই প্ল্যান্টের গ্রোথে এদের ইম্পর্টেন্ট একটা ভূমিকা রয়েছে। এপিক্যাল মেরিস্টেম্যাটিক টিস্যু এদের অ্যাক্সিলারি বার্ড অর্থাৎ কাক্ষিক মুকুল তৈরি করা ছাড়া আর কি কাজ করছে, প্রডিউস প্রাইমারি টিস্যু অফ প্ল্যান্ট বডি অ্যান্ড রেসপন্সিবল ফর প্রাইমারি গ্রোথ অফ প্ল্যান্ট, অর্থাৎ প্ল্যান্টের যে সিড জার্মিনেট হওয়ার পর প্ল্যান্টের যে প্রাইমারি বডি তৈরি করছে, প্রাইমারি বডি কে তৈরি করছে, প্রাইমারি মেরিস্টেম্যাটিক টিস্যু। আর ইলংগেশন অফ প্ল্যান্টের ইলংগেশনে হেল্প করছে, যেটা হচ্ছে এপিক্যাল মেরিস্টেম্যাটিক টিস্যু, এপিক্যাল মেরিস্টেম, যেটা প্ল্যান্টের ইলংগেশন অর্থাৎ প্ল্যান্টকে লম্বা হতে সাহায্য করছে। আর কি হচ্ছে যে গ্রোথ অফ রুটস অ্যান্ড স্টেম, আর উদ্ভিদের যে মূল রয়েছে, উদ্ভিদের মূল এবং উদ্ভিদের যে কাণ্ড তার গ্রোথ হতে সাহায্য করছে এই মেরিস্টেম্যাটিক টিস্যু। তো আজকে আমরা কি পড়লাম, আজকে আমরা পড়লাম যে প্ল্যান্টের প্ল্যান্টের অ্যানাটমির এই চ্যাপ্টারে আমরা পড়লাম যে মেরিস্টেম্যাটিক টিস্যুর টাইপ সম্বন্ধে পড়লাম, বেসিস অফ ক্লাসিফিকেশন পড়লাম, কোন কোন বেসিসের ওপর ডিপেন্ড করে এই মেরিস্টেম্যাটিক টিস্যুকে ক্লাসিফাই করা হয়েছে এবং এদের যে ফাংশন, সেই ফাংশনটা আমরা পড়লাম। এবং পরবর্তী ভিডিওতে আমরা পড়ব এই প্ল্যান্ট অ্যানাটমির যে পার্মানেন্ট টিস্যু সম্বন্ধে পড়বো। প্ল্যান্ট অ্যানাটমির আরেকটা যেটা টপিক, যেটা হচ্ছে পার্মানেন্ট টিস্যু, এই পার্মানেন্ট টিস্যু সম্বন্ধে আমরা পড়বো পরবর্তী ভিডিওতে। আর কি থাকবে, যে এই চ্যাপ্টারের লাইন বাই লাইন এক্সপ্লেনেশনের ভিডিও থাকবে অবশ্যই বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টসদের জন্য, তো অবশ্যই সেটা তোমরা দেখবে, তাতে করে আবার করে নতুন করে রিভিশনও হয়ে যাবে এবং বিষয়টা তোমাদের কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।